প্রতিদিন 400টি শাহেদ ড্রোন তৈরি করছে ইরান। আমেরিকার $25 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে স্রেফ ছাই বানিয়ে দিয়েছে তেহরানের মিসাইল। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া 16টি মার্কিন ঘাঁটি এখন কার্যত অচল। হোয়াইট হাউসে বসে ট্রাম্প যখন হুঙ্কার দিচ্ছেন, ঠিক তখনই ইরান ঘোষণা করলো, এটাই আমাদের শেষ লড়াই। কিন্তু এই লড়াইয়ের শেষ কোথায়? ইরান কি তবে অপরাজিত শক্তি রূপে আবির্ভূত হচ্ছে, নাকি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই আস্ফালন দিচ্ছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাজল হায়দার। আপনারা দেখছেন খবর সংযোগের বিশেষ আয়োজন জিওপলিটিক্স অনুষ্ঠানটি। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান এখন এমন এক চাল দিয়েছে যা পেন্টাগন থেকে তেল আবিব সবখানে কম্পন ধরিয়ে দিয়েছে। যে ড্রোন প্রযুক্তিকে এক সময় অবহেলা করা হয়েছিল, সেই লো কস্ট ড্রোন দিয়ে এখন গ্লোবাল সুপার পাওয়ারদের রাতের ঘুম হারাম করে দিয়েছে ইরান। সিএনএন এর এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, আমেরিকার সবচেয়ে দামি রাডার যুদ্ধ বিমানগুলো এখন ইরানে হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের এক সাহসী সিদ্ধান্তে পাল্টে যাচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্প যখন ইরানের অভ্যন্তরীণ ফাটল দিয়ে প্রশ্ন তুলছে, তখন ইরান বলছে চাপ আর আলোচনার এই চক্র তারা চিরতরে ভেঙে দেবে। আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সেই মরণপণ রণকৌশল এবং দেখাবো কিভাবে ইউক্রেনের ড্রোন আঘাত হানছে রাশিয়ার হৃৎপিণ্ডে। বিশ্ব কাঁপানোর এই ভূ রাজনৈতিক ঝড়ের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের সামরিক ডক্ট্রিন এখন শুধু উন্নত প্রযুক্তি নির্ভর নয়, বরং ব্যাপক উৎপাদন ভিত্তিক অস্ত্র কৌশলের দিকেও ঝুঁকছে। এমনটি দাবি করেছে প্রতিরক্ষা বিশ্লেষণ ভিত্তিক প্ল্যাটফর্ম ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রতিদিন প্রায় 400টি, 100টি না, 200টি না, 300টি না, 400টি শাহেদ ড্রোন তৈরি করছে। যদিও এই সংখ্যার নির্ভরযোগ্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি, তবুও এই দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়ে ফেলেছে। কিন্তু প্রতিবেদন অনুযায়ী ইরানের বর্তমান ড্রোন মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দেশগুলোর ড্রোন মজুদ সাধারণত 10 থেকে 12 হাজারের মধ্যে সীমাবদ্ধ বলে ধারণা করা হয়। এই প্রেক্ষাপটে ইরানের সম্ভাব্য উৎপাদন সক্ষমতা যদি সত্যি হয়, তা বৈশ্বিক সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান লো কস্ট হাই ভলিউম কৌশল গ্রহণ করে যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে চাইছে, যেখানে সংখ্যার আধিক্য প্রযুক্তিগত উৎকর্ষকেও চ্যালেঞ্জ করতে পারে। আমরা 40 দিনের যুদ্ধে সেটাই দেখেছি এবং ইরানের এই ট্যাকটিক্স সফল হয়েছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের দাবিকে যাচাই ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইরানের নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। তার কথায় উঠে এসেছে ইরানের আগামী দিনের রণকৌশল ও বর্তমান সংকটের গভীরতা। আপনাদের সাথে বিষয়টি নিয়ে সরাসরি কানেক্ট করতে আমি তার কথাগুলো হুবহু তার নিজের মুখে বর্ণনা করছি। এই যুদ্ধ আমাদের শেষ যুদ্ধ। এই যুদ্ধে আমরা ঠিক কতদিন লড়বো, অথবা এই পরিস্থিতি আর কতদিন চলবে, সে ব্যাপারে আমার মতে অতীতের অভিজ্ঞতার আলোকে আমাদের ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, যতক্ষণ না আমরা এমন এক পর্যায়ে পৌঁছাই যখন আমাদের উপর আর চাপ সৃষ্টি করা সম্ভব হবে না। গত 2 দশকে আমেরিকা বেশ কয়েকজন প্রেসিডেন্ট আমলে আমরা দেখেছি যে তারা প্রথমে চাপ সৃষ্টি করে, তারপর আলোচনার টেবিলে আসে। যদি তারা তাদের কাঙ্ক্ষিত সুবিধা আদায় করতে পারে তবে চুক্তি হয়, আর না হলে আবারও চাপ এবং আবারও আলোচনার চক্রটি শুরু হয়। ইসলামী প্রজাতন্ত্রের শাসক গোষ্ঠী এবং ইরানের বীর জনগণের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার। এভাবে চলতে পারে না যে কিছুদিন পর পর একটি যুদ্ধ, একটি সংকট, একটি নিষেধাজ্ঞা অথবা একটি নতুন চাপ সৃষ্টি হবে। আমরা কতদিন শত্রুকে বিভিন্ন এই চক্রে চলতে দেব? এই চক্রটি অত্যন্ত নির্ধারক। আলোচনা, যুদ্ধ, যুদ্ধবিরতি এবং আবারও সেই একই জিনিসের রিপিটেশন। এখন আমরা এমন এক অবস্থানে আছি যেখানে আমাদের এমন ভাবে লড়তে হবে যাতে আমরা একটি দীর্ঘমেয়াদী এবং নিশ্চিত নিরাপত্তা অর্জন করতে পারি। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং সমুদ্র বন্দরের অবরোধের মুখে থাকা ইরানের অর্থনীতির জন্য বড় স্বস্তি হয়ে এসেছে পাকিস্তানের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
দেশটি ইরানের পণ্য পরিবহনের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ বা ট্রানজিট সুবিধা খুলে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ অবরোধের কারণে স্থবির হয়ে পড়া আঞ্চলিক অর্থনীতিকে সচল করতে পাকিস্তানের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ওয়াশিংটনের মিত্র হিসাবে পরিচিত পাকিস্তানের এই সিদ্ধান্ত ইরানকে চাপে রাখার মার্কিন প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হবে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। এরই ফাঁকে যুদ্ধবন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি জানান, ইরান একটি চুক্তি করতে চাইলেও তাদের দেওয়া প্রস্তাবগুলো যথেষ্ট নয়। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের মধ্যে চরম অসংগঠিত অবস্থা এবং আভ্যন্তরীণ মতভেদ বিদ্যমান, যেখানে বিভিন্ন উপদল সক্রিয় থাকায় তারা কোনো স্থায়ী মীমাংসা পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। তেহরানের পক্ষ থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও নেতৃত্বের এই বিক্ষিপ্ত অবস্থার কারণে একটি সফল চুক্তিতে পৌঁছানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এই কথাটা বলছে কারণ হচ্ছে ট্রাম্প বারবারই চায় ইরানের নেতৃত্বের মধ্যে ফাটল ধরাতে। এইসব কথাবার্তায় যদি ফাটল ধরে আবার যদি তেহরানে বিক্ষোভ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সুবিধা হবে, কিন্তু এই চালটি ইরান বহু আগে ধরে ফেলেছে। ইরান ও তার বন্ধু যোদ্ধাদের ধারাবাহিক হামলায় পশ্চিম এশিয়ার 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এটা ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এটা ইরান যুদ্ধের সময় বলেছিলেন, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। একজন মার্কিন কংগ্রেসম্যান এই জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের একটি বড় অংশ এখন অচল হয়ে পড়েছে, যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তদন্ত প্রতিবেদনে স্যাটেলাইট ছবি ও সংশ্লিষ্ট সূত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য সামরিক সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো মূলত অত্যাধুনিক রাডার সিস্টেম, যোগাযোগ অবকাঠামো এবং উন্নত যুদ্ধ বিমানগুলোকে আঘাত করেছে। আর এগুলো সবই হয়েছে চীন এবং রাশিয়ার সহযোগিতায়। পেন্টাগনের তথ্য মতে ইরানের বিরুদ্ধে এই সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। তবে সিএনএন এর আভ্যন্তরীণ সূত্র দাবি করছে প্রকৃত ব্যয়ের পরিমাণ $40 থেকে $50 বিলিয়ন কাছাকাছি পৌঁছাতে পারে। যুদ্ধের এই বিশাল আর্থিক ও পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির ফলে দীর্ঘদিনের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা সামনে চলে এসেছে। এই নজিরবিহীন হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে বন্ধু দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। একজন সৌদি কর্মকর্তার মতে এই ঘটনা প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব কোনোভাবে অবৈধ নয় বা নিরাপদ নয়। অন্যদিকে ইরান এই হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। তাদের মতে ইরানি ভূখণ্ডে হামলার জন্য এসব ঘাঁটি ব্যবহার করার প্রতিক্রিয়ায় তারা এই পাল্টা আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যের এই তীব্র উত্তেজনার মাঝে আমরা একটু চোখ ফেরাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে। বন্ধুরা, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, যুদ্ধ, সংঘর্ষ, এটা চলার আগে কিন্তু দীর্ঘ 4 বছর ধরে একটি যুদ্ধ চলে আসছে। এখানে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে তাদের উন্নত ড্রোন ও দূরপাল্লার প্রযুক্তির মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে একের পর এক সফল হামলা চালিয়ে নিজেদের আকাশ শক্তি প্রদর্শন করছে। সীমান্ত থেকে প্রায় 1600 কিলোমিটার দূরের উড়াল অঞ্চল সহ বিভিন্ন কৌশলগত তেল শোধনাগার ও বন্দরে ইউক্রেনের ড্রোন আঘাত হানছে। তার মানে ইউক্রেন আকাশপথে কিছুটা এগিয়ে গিয়েছে। এদিকে তারা জমি হারাচ্ছে রাশিয়ার কাছে, কিন্তু আকাশপথে তারা স্ট্রং হয়ে রাশিয়ার ভিতরে হামলা চালাচ্ছে। ভ্লাদিমির জেলেনস্কি একে রাশিয়ার যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি নতুন ধাপ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের এই কৌশল হামলায় রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণ সাগরের বন্দরগুলো তেল রপ্তানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনের এই তৎপরতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে এবং বহু ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের প্যারেড থেকে কিছু সামরিক অংশগ্রহণ বাতিল করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন তাদের প্রতিরক্ষা বাজেটের বড় একটি অংশ প্রযুক্তি উন্নয়নে ব্যয় করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই নির্ভরতা, স্বনির্ভরতা আর আক্রমণাত্মক সক্ষমতা চলমান যুদ্ধে ইউক্রেনকে এক নতুন ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু যে কোনো মুহূর্তে রাশিয়া আবার পাল্টা আঘাত হানবে এবং সেটা হবে খুবই খুবই ভয়ঙ্কর।
বন্ধুরা, তবে প্রশ্নটা থেকেই যায়, ইরান কি তবে সত্যি এমন কোনো মারণাস্ত্র তৈরি করে ফেলেছে যা আমেরিকার বিলিয়ন ডলারের ডিফেন্সকে স্রেফ খেলনা বানিয়ে দিচ্ছে? যদি তেহরান প্রতিদিন 400 শাহেদ ড্রোন রণক্ষেত্রে নামাতে পারে, তবে কি খুব শীঘ্রই আমরা পৃথিবীর মানচিত্রে বড় কোনো পরিবর্তন দেখতে চলেছি, নাকি ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ ইরানকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে? আমেরিকার 16টি ঘাঁটি অচল হওয়া কি কেবল শুরু, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পারমাণবিক সংঘাতের সংকেত? পাশ্চাত্যের দাবার চালে ইরান কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ কালো হয়ে আসবে যুদ্ধের ভয়ঙ্কর দাবানলে? উত্তরের অপেক্ষায় থাকতে হবে আমাদের। আন্তর্জাতিক রাজনীতির এই প্রতিটা মোড় আর পর্দার পেছনের গোপন খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, ইউক্রেন রাশিয়া থেকে মধ্যপ্রাচ্য এই বিশৃঙ্খলায় আপনার বাজি কার উপর? কমেন্ট করে আপনার মতামত জানান। পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, সুস্থ থাকুন, চোখ রাখুন খবর সংযোগের পর্দায়। পরের ভিডিওতে দেখা হচ্ছে আরো এক বিস্ফোরক তথ্য নিয়ে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।